নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকে আপনাদের যে আলোচনাটা করব যে ট্রাস্ট রেজিস্ট্রেশন করে আমরা এনজিওয়ে কি সুবিধা পেতে পারি। যদি আমি সহজভাবে বলি তাহলে এনজিও রেজিস্ট্রেশন যদি করি তাহলে কি আমরা বাড়তি সুবিধা পাবো যেটা অন্য রেজিস্ট্রেশনে থাকে না। আজকে সেই বিষয়ে আলোচনাটা, এটা আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা আজকে ভিডিওটাতে পাবেন। অনেকে প্রশ্ন করেছেন যে কীভাবে আমরা এটা বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ বা কোন রেজিস্ট্রেশনে আমরা এনজিওটা রান করব। অনেকের সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না। কিন্তু আজকে যেটা আপনাদেরকে জানাবো যে এনজিও তো বিভিন্ন রেজিস্ট্রেশনের মাধ্যমে নাকি করে, যেমন সোসাইটি রয়েছে, ট্রাস্ট রয়েছে, সেকশন 8 কোম্পানি রয়েছে। এগুলো দিয়ে মানুষ রেজিস্ট্রেশন করে এনজিও রান করে। কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশন করে এনজিও রান কীভাবে করবেন, কি বাড়তি সুবিধা পাওয়া যাবে, আজকের কিন্তু এটাই আলোচনা। যারা এনজিও খুলবেন ভাবছেন তার জন্য কিন্তু এটা খুবই ভালো, মানে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ যারা ভাবছেন কোন রেজিস্ট্রেশনটা করব, ট্রাস্ট করবো না সোসাইটি করব, কোনটা ভালো হবে, এই বিষয়টায় আজকে অনেকে আবার আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, কিন্তু তারপরেও অনেকে আবার প্রশ্ন করছেন যে তাহলে কোনটা আমার সুবিধা হবে, একটু যদি কাইন্ডলি বলতেন তাহলে কোনটা করব, মানে আমার কি সুবিধা বাড়তি পাওয়া যায় ট্রাস্টের ক্ষেত্রে। তো ট্রাস্টের ক্ষেত্রে এই বাড়তির সুবিধাটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত মাথায় রাখবেন যে ট্রাস্ট রেজিস্ট্রেশনটা এটা এমন একটা রেজিস্ট্রেশন যা আপনার এনজিওর সমস্ত কাজই আপনি করতে পারবেন, এবং নির্ভর করবে কোন এনজিও কী অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছে। তো আমার যেটা বক্তব্য যে যদি আপনি মনে করে থাকেন যে আমি একটা এনজিও খুলে আমি এনজিওর কাজ করব, অনেকগুলো প্রকল্প আমি তৈরি করব, তাহলে আপনাকে ট্রাস্ট রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার ট্রাস্ট রেজিস্ট্রেশনের আন্ডারে কি সুবিধাগুলো রয়েছে। প্রথমত সুবিধা যেটা হলো, 1 নম্বর, যে আপনি ট্রাস্ট আপনার নিজের পরিবারের লোকের নিয়েই তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি আপনার পরিবারের আত্মীয়স্বজনকে নিয়েই ট্রাস্ট গঠন করতে পারবেন। মিনিমাম 2 জন, 3 জন, 4 জন, 5 জন আপনি করতে পারেন। তবে এতে কোনো ব্লাড রিলেশনের কোনো সম্পর্ক কোনো ব্যাপার নয়। আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কি আপনার নিজের মতো করে আপনি পরিচালনা করতে পারবেন। এই একটা হলো। দ্বিতীয় নম্বর সুবিধা হলো আপনার যে আপনি যেরকম সোসাইটি রেজিস্ট্রেশনে কি হয় যে প্রতি বছর এটাকে রিনিউয়াল করতে হয়, কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। এই একটা ঝামেলা থেকে মুক্তি পাবেন। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আপনার এই ট্রাস্ট রেজিস্ট্রেশনের করার পরেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ITR ফাইল 1 বছর পরে হবে, অডিট রিপোর্ট 1 বছর পরে করতে পারবেন, এবং 12A TGটাও 1 বছর পরে আপনি করতে পারবেন। এবার কি হচ্ছে, ট্রাস্টের ক্ষেত্রে যেগুলো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আপনি মনের মতো করে রেজিস্ট্রেশন করার সময় এড করতে পারবেন, যেটা কিন্তু সোসাইটির মধ্যে নেই। সোসাইটির অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেই আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু আপনি নিজের মতো করে আপনি কিছু ঢোকাতে পারবেন না। যদি ঢোকাতে যান, যদি মনে করে আপনি কিছু এড করেছেন, সেটা কিন্তু রেজিস্ট্রার আবার এটাকে নাও অনুমোদন দিতে পারে। এই বিষয়ে আপনাদেরকে একটা লাভ আমি বলবো যে ট্রাস্টের ক্ষেত্রে সেই ব্যাপারটা নয়। ট্রাস্টে আপনি যে অ্যাক্টিভিটি লিখবেন, যেগুলো এনজিও রিলেটেড অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। এরপরে যদি আমি 4 নম্বর একটা সুবিধার কথা বলি, যে আপনার অ্যাক্টিভিটি আপনি এনজিও সেবামূলক কাজের পাশাপাশি আপনি স্কুল, নার্সিংহোম, ITI কলেজ, আপনার ধরুন যেগুলো অ্যাফিলিয়েশনের
ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হচ্ছে প্রাইমারি সেকশন, আপার প্রাইমারি, ট্রেনিং ইনস্টিটিউট এবং কি তার পাশাপাশি আপনি সেলফ হেল্প গ্রুপ এবং হেলথ সেন্টারে আপনি করতে পারবেন, যেরকম নার্সিংহোমের কথা বললাম, নার্সিং ট্রেনিং স্কুল করতে পারবেন, বিএড স্কুল আপনি ওপেন করতে পারবেন। এই যে যতগুলো আপনাকে অবজেক্টিভ বললাম, এগুলো মেন মেন অবজেক্টিভ, এগুলো কিন্তু আপনি রান করতে পারবেন, এর জন্য কোনো বাধা হবে না। আপনি এটা ওপেন করে আপনি পরিচালনা করতে পারবেন, কারণ আপনার এটা ডিডের মধ্যে উল্লেখ থাকবে। কিন্তু সোসাইটির ক্ষেত্রে সেগুলো কিন্তু উল্লেখ করলে অনুমোদন দেয় না, ঠিক আছে? তো এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আপনি সোসাইটি রেজিস্ট্রেশনের মধ্যে পাবেন না। তাছাড়া ট্রাস্টের ক্ষেত্রে কি হয়, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকবে, আপনি কবে সেটা কাকে নেবেন, কাকে বের করবেন, সেটা একটা আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকে, সে মধ্যে ট্রাস্টের মধ্যে ডিডের মধ্যে লেখা থাকে। এগুলো আপনাকে আপনি কিন্তু সোসাইটির ক্ষেত্রে পাবেন না, কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে সুবিধা আছে। আজকে মনে করুন আপনি কোনো ব্যক্তিকে অ্যাড করলেন, আবার কোনো ব্যক্তিকে আপনি আবার ডিলিটও করতে পারবেন, যে না আমি ওনাকে রাখবো না, ওনার বদলে আমি অন্য কাউকে নেব। শেল্টার একজন থাকে, তিনি তার সর্বপ্রথম পরিচালনা করতে পারবেন। সভাপতি, সেক্রেটারি এবং ট্রেজারার, এই তিনজনই কিন্তু থাকলেও চলবে। বাকি লোক যদি নাও এড করেন বা কোর কমিটি গঠন করবেন, সেটা পরের ব্যাপার। এই তিনজন মিলেই কিন্তু আপনি পরিচালনা করে ট্রাস্টকে আপনি আগে নিয়ে যেতে পারবেন। আজকে মনে করুন আপনি যে কোনো ধরনের ট্রেনিং সেন্টার হোক, স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, আপনি ট্রেনিং সেন্টার অ্যাপ্লাই করতে পারবেন, এতে কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু আপনার সোসাইটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি রয়েছে, যেগুলো আপনার বাইলসের মধ্যে আপনি অ্যাক্টিভিটি বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে আপনি এড করতে পারবেন না। যদি এড করে দেন, আপনাকে সেটা অনুমোদন নাও দিতে পারে, কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে কোনো বাধা নেই। মনে করুন আপনি আজকে এনজিও কাজ করছেন, তার পাশাপাশি আপনি ট্রেনিং সেন্টার খুলতে পারবেন, স্কুল খুলতে পারবেন, ভোকেশনাল আপনি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খুলতে পারবেন। যদি মনে আপনি করেন যে আমি নার্সিং ট্রেনিং স্কুল খুলবো, তাও খুলতে পারবেন, বিএড স্কুল। তবে কি যতগুলো জিনিস আপনি খুলতে চাইছেন, সেগুলো কিন্তু আপনার কিন্তু ডিডে উল্লেখ করতে হবে। যেখানে আপনি ট্রাস্ট ডিড করুন, ট্রাস্ট ডিডটা অবশ্যই কিন্তু আপনাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। অনেক সময় দুই ধরনের ট্রাস্ট ডিড হয়, একটা হলো অর্ডিনারি আর একটা হলো পুরো ডাইনামিক। ডাইনামিক কথার অর্থ হলো যে সেই ডিডটা A to Z থাকে, আর জেনারেল যেগুলো থাকে দেখবেন একটা ছাপানো থাকে, আপনি যার কাছে করতে যাবেন সেটা আপনার নামটা খালি চেঞ্জ করে দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে দিল। কিন্তু না, যেগুলো আপনার ডাইনামিক ডিডগুলো তৈরি হয়, যেগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রায় ডাইনামিক ডিড বলতে গেলে আপনার 40 থেকে 40 পাতার আশপাশে ডিড হয়, আর নর্মাল ডিড হলে 20 পাতা বা 15 পাতায় আপনাকে বানিয়ে দিয়ে একটা ডিড রেজিস্ট্রেশন করে দিয়ে দিল। ডিড রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি নিচের ক্লোজগুলো ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন না, আপনি আবার আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এই জন্যই ডিডটা ভালো করে তৈরি করবেন। ট্রাস্টে এনজিও করতে গেলে আপনাকে ট্রাস্ট রেজিস্ট্রেশন করে আপনি ডিডটা রেডি করবেন এবং ডিডটা নিজে খুঁটিয়ে পড়বেন। খুঁটিয়ে পড়ে যদি কোথাও আপনার মনে হয় যে এই ডিডটা আমার জায়গায় ভুল রয়েছে, তাহলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন তাৎক্ষণিকভাবে রেজিস্টার করার আগেই। সেগুলো আমার যেটা সিদ্ধান্ত বা আমার যেটা বক্তব্য রয়েছে, যে যদি আপনারা এনজিও করতে চান তাহলে ট্রাস্ট করবেন এবং ডিডটা সঠিক ডিড করবেন, যে ডিডটা আপনাকে লাইফ টাইম, মানে যেরকম কোনো রকম কোনো কিছু অ্যাক্টিভিটি আর এরকম না হয় যে বাদ পড়ে গেছে বা করতে পারবো না, এরকম যেন না হয়। সমস্ত অ্যাক্টিভিটি যেন উল্লেখ থাকে এবং সেটা অন্য নির্ভর নয়, নিজেই আপনারা যারা নতুন করে ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু ভালো করে পড়ে দেখে খুঁটিয়ে পড়ে যে বুঝে তারপরে রেজিস্ট্রেশনের দিকে আগাবেন। আপনি বলে দিলেন, কোনো যারা করছে তাকে বলে দিলেন আপনি করে দেন আমাকে ট্রাস্ট রেজিস্ট্রেশন, সে করে দিল, পরে কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। দেখা গেল ওখানে হেলথ লেখাই নেই, অ্যাম্বুলেন্স লেখাই নেই যে অ্যাম্বুলেন্স সার্ভিস আপনি দিতে পারবেন, দেখা গেলো ট্রেনিং সেন্টার লেখাই নেই, ওখানে দেখা গেলো যে ইন্টারন্যাশনাল ফান্ড যেটা ফান্ড বলা হয়, সেই ফান্ডের কথা উল্লেখই নেই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেগুলো যদি এমন পয়েন্টগুলো রয়েছে যেগুলো আপনাকে যদি উল্লেখ না থাকে, কিছু কিছু ফান্ড পাওয়া যায় যেখানে ওরা জানিয়ে দেয় যে আপনার এই পয়েন্ট যদি উল্লেখ থাকে তবেই কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন, আর যদি আপনার এই পয়েন্ট উল্লেখ না থাকে আবেদন করতে পারবেন না।
যেরকম মহিলা কমিশনের কথা বলি, মহিলা কমিশন যখন গ্র্যান্ট ওপেন হয় তখন ওরা বলে দেয় যে আপনাদের মহিলা সম্পর্কিত কোনো অ্যাক্টিভিটি আপনাদের সে ডিডের মধ্যে উল্লেখ রয়েছে কি না। যদি না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যানিমেলসের উপরে কোনো যদি প্রজেক্ট থাকে, আপনাকে অ্যানিমেলস যে আপনি কেয়ার করবেন বা অ্যানিমেলসের উপরে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন কিনা সেটা কিন্তু যদি মধ্যে উল্লেখ থাকতে হবে, না থাকলে কিন্তু আপনি অ্যানিমেলসের জন্য করতে পারবেন না। এরপরে আপনার কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোথাও উল্লেখ থাকে, আপনি সেটাও উল্লেখ করতে পারবেন। এরপরে কি হয় যে আপনার ইন্টারন্যাশনাল ফান্ড যখন কোথাও পাবেন বা যখন যে কোনো ফান্ডই পাবেন, যে বিষয়ে আপনাকে ফান্ডটা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু ডিডে অবশ্যই উল্লেখ থাকতে হবে, নাহলে সে ফান্ড নাও দিতে পারে। এই জন্যই আমি বরাবরই বলে আসছি, আপনারা যখনই ডিডটা তৈরি করবেন বা ট্রাস্ট রেজিস্ট্রেশন যখন করবেন, ওই ডিডটা কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখে পড়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবেই কিন্তু আপনার সঠিক রেজিস্ট্রেশনটা হবে এবং আপনি সারা জীবন সঠিকভাবে এনজিও পরিচালনা করতে পারবেন। এবং সবচেয়ে বেস্ট হলো এনজিওর ট্রাস্ট রেজিস্ট্রেশন করে, যেমন ঝামেলাটা অনেকটাই কম, কোনো রকম কমপ্লেন্সে খুব আসে না। আর আপনারা যে কাজগুলো করবেন সেটা আপনার ডিডের মধ্যেই দেখে আপনি করতে পারবেন যে এইগুলো কাজ আমি করব, আমার এইগুলো কাজ আমার এই এখতিয়ারের মধ্যে রয়েছে, আপনি নিজেই তৈরি করতে পারবেন। এরপরেও যখন মেম্বার চেঞ্জ করতে পারবেন, মেম্বার আপনি অ্যাড করতে পারবেন বা আপনি কমিটি চেঞ্জ করতে পারবেন, সেটা কিন্তু আপনার পাওয়ার দেওয়া থাকে, সেগুলোও কিন্তু দেখে নিতে হয় যে আমার সে পাওয়ার লেখা রয়েছে কি না, যে আমি কমিটি পরিবর্তন করতে পারবো কি না। এইগুলো জিনিসগুলো এতটাই সুবিধা যে আপনার ইন ফিউচারে কোনো সমস্যা হবে না। যে কোনো জিনিস আপনি এটা কোথাও রাখুন, আজকে এনজিও করে আপনিও চাইছেন যে আপনার একটা কর্মসংস্থান হোক বা আর 10টা ছেলে মেয়ে এখানে কর্মসংস্থান পাক, সেই ধরনের এনজিও আপনাকে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই এনজিওগুলো করতে গেলে আপনাকে সমস্ত রকমের প্রজেক্ট আপনাকে অ্যাপ্লাইয়ের বা কাজের সুযোগ আপনাকে সেই ডিডের মধ্যে থাকতে হবে। এবং যেগুলো জিনিস করবেন আপনার যেন উল্লেখ থাকে, তবেই কিন্তু আপনাকে সঠিক এনজিওটা পরিচালনা করতে আপনি পারবেন এবং কি সময় সময় আপনি যে কোনো বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কাজ করতে কোনো বাধা হবে না। এবং সর্বশেষ যেটা বলবো যে আপনি মনে করুন যে আপনি কোনো জায়গায় কোনো রিলিফ ফান্ড করবেন বা আপনি আজকে একটা কোল ইন্ডিয়া কোনো প্রজেক্ট বের করেছে, সেটা আপনার কিন্তু বেঙ্গলের মধ্যে নেই। সে কোল ইন্ডিয়া কোথায়? ঝাড়খণ্ডে আপনাকে প্রজেক্ট দেবে, অমুক এরিয়ায় আমরা প্রজেক্ট দিচ্ছি কোল ইন্ডিয়ার উপরে। তো কোল ইন্ডিয়ার উপরে একটা প্রজেক্ট দিয়েছে, সিএসআর প্রজেক্ট, সেটা আপনার ওখানেই কাজ করতে হবে, কিন্তু আপনার সোসাইটি রেজিস্ট্রেশনে কিন্তু বেঙ্গলের উপরে লেখা থাকে, বাইরে ওই সেটা কিন্তু উল্লেখ থাকে না। সেক্ষেত্রে আপনাকে ট্রাস্টের ক্ষেত্রে সুবিধা যে ওখানে অল ইন্ডিয়া অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন, সেটা উল্লেখ থাকে। সেই জন্যই আপনার ট্রাস্টের সবচেয়ে ভালো। এবং যে কোনো আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি গিয়ে আপনার প্রজেক্ট আপনি রান করতে পারবেন বা কাজ করতে পারবেন, সেখানে কোনো আইনত বাধা থাকবে না। এই যে সুবিধাগুলো কিন্তু অন্য রেজিস্ট্রেশনে পাবেন না। ওই জন্যই আপনাদের যে আমরা তো ওয়েস্টবেঙ্গল দুটো রেজিস্ট্রেশনটাই আমরা বেশি গুরুত্ব দিই, একটা হলো সোসাইটি, একটা হলো ট্রাস্ট। তো আমি বলবো যারা এনজিও করতে চাইছেন, সর্বোপরি আমি এটাই ফাইনাল বলবো, যারা এনজিও করতে মানে আগ্রহ প্রকাশ করছেন বা এনজিও খুলবেন, তারা কিন্তু একমাত্র ট্রাস্ট রেজিস্ট্রেশন করেই খুলবেন, তাহলে কোনো রকমের সমস্যা হবে না, কাজ করতে পারবেন। এটাই আমার আজকের আলোচনা ছিল। আর যদি কোনো প্রশ্ন বা জানা বা কোনো কিছু যদি জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই আমার চ্যানেলের মধ্যে দেখবেন যে আপনি মেল আইডি দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি ফোন করলে সানডেতে করবেন অথবা রাত করে করবেন। আর SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি উত্তর দেব। আর এই বিষয়ে আপনারা যদি আরও কিছু জানতে চান, অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নিয়ে অবশ্যই ধারণাটা পরিষ্কার করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।